কে কে ওখানে ওখানে কে? আমি আমি এসেছি আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কে তুমি? কেন এসেছো? কোথায় নিয়ে যাবে আমাকে? ঘটনাস্থল। এখানে প্রত্যেক মঙ্গল ও শনিবার রাতে ভূতেদের আড্ডা বসে। ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের 20th এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ সত্যঘটিত ঘটনা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলায় এখন দারুণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সময় সত্যঘটিত ঘটনা শোনার একটা আলাদাই মজা। আমি আজ বেশি কথা বলবো না। এরকম একটা বর্ষে আপনারা দারুণ দারুণ ঘটনা শুনুন। আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স করানোর জন্য আমরা আজকে আবারও একটা এপিসোড নিয়ে এসেছি। আমি সরাসরি ঘটনায় চলে যাব। আজকে প্রথম ঘটনাটা পাঠিয়েছেন আমাদের বাংলাদেশ থেকে রফিক ভাই। তার লেখা একটা সত্যঘটিত ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি অনেক বছর আগের। ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলি। রাত তখন প্রায় 11:30। পৌষের শীত, কিন্তু বাতাসটা কেমন যেন ভারী আর ভ্যাপসা। গ্রামের নাম ভাটিয়ার চর। এ নামটা শুনলে আজও আশেপাশের গ্রামের মানুষের গা ছমছম করে ওঠে। গ্রামের শেষ প্রান্তে বহু পুরনো এক বিশাল কবরস্থান আছে, যেখানে শুয়ে আছে অগুন্তি অচেনা মানুষ, যাদের নাম আর পরিচয় অনেক আগেই হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। গ্রামের বয়স্করা বলতো এই কবরস্থানে রাতের আধারে মানুষের সাথে মানুষ ছাড়া অন্য কিছু দেখা মেলে। তারা বারবার সাবধান করে দেয় যে কবরের ঘুম ভাঙাতে যায় তার ঘুম চিরকালের জন্য কেড়ে নেওয়া হয়। তবুও সেদিন রাত্রে 3 জন যুবক ঠিক করলো তার এই ভয়ঙ্কর কবরস্থানে ঢুকবে। তাদের মনে কোনো প্রকার ভয় নেই, আছে কেবল এক গভীর কৌতূহল আর দুঃসাহসিকতার নেশা। 3 জনের নাম ছিল মিলন, সজল আর রাফি। মিলন শহর থেকে কয়েকদিন গ্রামে বাড়ি ঘুরতে এসেছে। এসব ভৌতিক গল্পে তার কোনো বিশ্বাস নেই। তার কাছে এসব কেবলই মানুষের কুসংস্কার। সজল এই গ্রামেই থাকে, কিন্তু ভয় ডর কিছু মানে না। সে গ্রামে বহু জায়গায় রাতের বেলা ঘুরেছে, কিন্তু এমন কিছু দেখেনি যা তার মনকে নাড়া দিতে পারে। আর রাফি ওই গ্রামের, কিন্তু দুষ্টু প্রকৃতির ছেলে। সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তারা 3 জন মিলে ঠিক করলো আজ রাতে তারা ওই কবরস্থানে ঢুকবে। কারণ কয়েকদিন আগে গ্রামের একজন বৃদ্ধ কবিরাজ নাকি বলেছিল কবরের ভেতর থেকে মাঝে মধ্যে ঠক ঠক শব্দ আসে। আমি শুনেছি, আর মনে হয় কারো কারো কফিন এখনো খালি পড়ে আছে। এই গল্পটা শুনেই রাফি বাকি 2 জনকে উস্কে দিয়েছিল, এসব ভুয়ো কথা, বুঝলি? চল দেখি তো একবার ভেতরে কি আছে। রাফির এই কথা বলেই তাদের আজকের অভিযানের মূল কারণ। চাঁদের আলো আজ রাতে খুব কম। ঘন কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে আছে। 3 জন হাতে টর্চ লাইট নিয়ে হেঁটে চলেছে। গ্রামের রাস্তা পুরোটাই নিস্তব্ধ। শুধু দূর কোথাও থেকে কুকুরের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। মিলন, সজল আর রাফির নীরব পদধ্বনি ছাড়া কোনো প্রকার শব্দ নেই আশেপাশে। সজল রসিকতা করে বলল, শোন মিনর, তুই তো শহরের ছেলে, ভয়টা হয়ে পালিয়ে যাবি না তো আবার? তার চোখে দুষ্টুমি ঝলমল করছিল। মিলন হাসে বলল, ভূত তো এসব আজগুবি কথা, বুঝলি তো? আসল ভূত হলো মানুষের ভিতরে। দেখি কি আছে আজকে। তার কণ্ঠে কোনো ভয়ের ছাপ ছিল না, ছিল শুধু কৌতূহল। হঠাৎ করেই রাফি থেমে গেল। সে ইশারা করলো দূরে বাঁশঝাড়ের ভেতর। দেখছিস, কেউ যেন দাঁড়িয়ে আছে ওখানে। তারা টর্চের আলো
বাঁশঝাড়ের দিকেই ফেলতে দেখা গেল এক বৃদ্ধা সাদা শাড়ি পরা। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তাদের দিকেই তাকিয়ে। তার মুখটা কুয়াশার আড়ালে স্পষ্ট নয়। মিলন ডাক দিল, কে আপনি? তার কণ্ঠস্বরে কিছুটা অপ্রত্যাশিত উত্তেজনা ছিল। বৃদ্ধা কোনো উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, কবরের মন ভাঙিও না, রাত এখনো বাকি আছে। এই কথা বলে তিনি ধীরে ধীরে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। মিলনের বুক ধপ করে উঠল, সজলও তোতলাতে লাগলো। এটা 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 কি মানুষ ছিল? তার কণ্ঠে ভয় স্পষ্ট। কিন্তু রাফি হেসে উঠল, আরে বোকা, হয়তো কোনো পাগল বুড়ি, চল চল, ভয় পাস না। রাফির দুঃসাহস তাদের দুজনকে আবারও সামনে এগোতে উৎসাহিত করল। অবশেষে তারা পৌঁছে গেল সেই কবরস্থানে। চারপাশে কাটা তারের বেড়া, গেটটা মরিচা পড়া আধা খোলা আছে। গেটের মরিচা ধরা কবজাগুলো চিঁচি শব্দ করে তাদের প্রবেশের জানান দিল। ভিতরে ঢুকতেই কেমন যেন শীতল বাতাস হয়ে গেল। এই বাতাস সাধারণ রাতে হাওয়ার মতন নয়, যেন বহু বছর পুরনো এক বিষণ্ণতার গন্ধ তাতে মিশে আছে। কবরগুলির অনেকগুলি পুরনো এবং ভেঙে পড়েছে। কিছু কবরের ওপরে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে, যেন প্রকৃতি নিজেই তাদের ওপর শোকের চাদর বিছিয়ে দিয়েছে। কবরস্থানের মাঝখানে এক বিরাট আকারের কবর, যার পাশে একটা শুকনো নিম গাছ। এই শুকনো গাছটি যেন এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহু বছরের নীরব রহস্যের। রাফি ফিসফিস করে বলল, এই শোন, এই কবরে নাকি রাত হলে কান্নার শব্দ শোনা যায়। তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। মিলন ব্যঙ্গ করে বলল, চল চল, খুঁড়ে দেখি ভেতরে আসলে কি আছে। তার মুখে এখনো সেই শহুরে কৌতূহল। তিনজন মিলে মাটি খোঁড়া শুরু করলো। প্রথমে কৌতূহল, তারপর ধীরে ধীরে ভয়। কারণ তারা যখন কোদাল আর হাত দিয়ে মাটি সরাচ্ছিল, তখন ভিতর থেকে আস্তে আস্তে একটা ঠক ঠক শব্দ ভেসে আসছিল। শব্দটা যেন খুব কাছেই মাটির নিচে থেকে উঠে আসছে। সজল ফিসফিস করে বলল, দোস্ত, কফিনের ভিতর থেকে কেউ যেন নড়ছে মনে হয়। তার শরীর ভয়ে কাঁপছিল। মিলনেরও হাত কেঁপে গেল, কিন্তু রাফি থামল না। সে মাটি সরাতে লাগলো আরো জোরে, যেন সে কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করেছে। অবশেষে কফিনের কাঠ তাদের হাতে পড়ল। তারা ভয়ে ভয়ে কফিনের ঢাকনা খুলে ফেলল। তাদের টর্চের আলোয় কফিনের ভেতরটা স্পষ্ট হয়ে উঠল। ঢাকনা খুলতেই তারা হতবাক হয়ে গেল। ভেতরে কেমনি কেবল একটা ছেঁড়া কাপড়, যার উপরে শুকনো রক্তের দাগ, আর কাপড়ের ভেতরে একটা পুরনো লোহার চাবি রাখা। মিলন চাবিটা হাতে তুলে নিতেই হঠাৎ বাতাসে কান্নার আওয়াজ ভেসে এলো, যেন এক নারী ও বুক ফাটা আর্তনাদ করছে। আমাকে ছাড়ো, আমার ঘুম ভাঙিও না। টর্চের আলো হঠাৎ করে নিভে গেল। চারপাশ আধারে ঠেকে গেল। তখন সজল কাঁপতে কাঁপতে বলল, এটা ঠিক হচ্ছে না, চল আমরা ফিরে যাই। তার কণ্ঠস্বরে ছিল তীব্র ভয় আর হতাশা, কিন্তু রাফির চোখে এক অদ্ভুত উন্মাদনা। না, এই চাবির মানে কিছু আছে। এটা হয়তো ওই কবরে লুকোনো কোনো রহস্য। আমি খুঁজে বের করবই। তার কথাই ছিল এক ভয়ঙ্কর জেদ। ঠিক তখনই তারা শুনল শুকনো নিম গাছের গায়ে কেউ দাঁড়িয়ে ফিসফিস করছে। টর্চ আবার জ্বলে উঠতেই দেখা গেল একটা ছায়া মূর্তি। লম্বা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে বলল, যা খুলেছ তা বন্ধ করো না, যা দেখেছ তা ভুলে যেও না। চাবি যেদিন দরজা পাবে, সেদিন মৃত্যু আসবে কাছে। এই কথা বলেই ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। তিনজনের বুকের ভেতরেই এবার কেমন কাঁপুনি শুরু হলো। তারা দৌড়ে কবরস্থান থেকে বের হতে লাগলো, কিন্তু বেরোনোর সময় মিলনের পকেটে সেই চাবিটা রয়ে গেল। গ্রামে ফিরে মিলন চাবিটা নিজের ব্যাগে রেখে দিল। মনে মনে ভাবছিল,
হয়তো এটা কোনো পুরনো তালার চাবি। কিন্তু সেই রাতেই সে স্বপ্ন দেখলো একটা মেয়ে রক্তমাখা সাদা শাড়ি পরে হাত বাড়িয়ে বলছে, আমার ঘর খুলে দাও, আমি বন্দি। মিলনের চমকে ঘুম ভেঙে গেল। দেখলো চাবিটা তার বালিশের পাশেই পড়ে আছে, অথচ সে তো এটা ব্যাগে রেখেছিল। সজল আর রাফির সাথেও একই অভিজ্ঞতা হচ্ছিল। সজল রাতে জানলার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকা কারো ছায়া দেখেছে। রাফি শুনেছে দরজায় কড়া নাড়ার শব্দ, অথচ বাইরে কেউ ছিল না। তিনজনেই ভয়ে অস্থির। পরদিন সকালে তারা আবার কবরস্থানে গিয়ে চাবিটা ফেরত দিতে চাইল, কিন্তু সেখানে গিয়ে দেখে যে কবরটা তারা খুঁড়েছিল সেটা একদম অক্ষত, যেন কেউ কখনো হাতই দেয়নি কবরের গায়ে। কবরের গায়ে তবে একটা লাইন খোদা করা, যে আমার ঘুম ভাঙায় তার ঘুম আমি কেড়ে নেব। তিনজন একে অপরের দিকে তাকিয়ে অবাক। তাহলে কাল রাতে তারা যেটা খুঁড়েছিল তা যদি বাস্তব না হয়, তবে চাবিটা এলো কোথা থেকে? মিলনের হাতে চাবিটা তখন কাঁপছে, আর তাদের না জানা চাবিটা শুধু কোনো সাধারণ দরজা নয়, সেটাও তারা বুঝেছে। এটা খুলবে এক অভিশপ্ত কক্ষ, যেখানে লুকিয়ে আছে বহু বছর আগে এক হত্যার রহস্য। রাফি ভাই এই পর্যন্তই ঘটনাটা পাঠিয়েছে। আমরা তো জানতে চাইবো যে এর আগে কি হয়েছিল অবশ্যই। তো আমরা রাফি ভাইকে আবারই মেসেজ করবো যে এরপরে কি হয়েছিল। রাফি ভাই লিখেছে অবশ্য লাস্টে, তুমি হলে কি কবরটা খুঁড়তে সাহস করতে? অবশ্যই জানাবেন আপনারা যদি হতেন তাহলে কি করতেন। আমরা রাফি ভাইকে অবশ্যই মেসেজ করবো পার্ট 2 এর জন্যে, বলবো যে এরপরে কি ঘটনা ঘটেছিল তাদের সাথে, না এই পর্যন্তই ঘটনা শেষ হয়ে গিয়েছে। এটা তো হওয়ার কথা নয় অবশ্যই। তো পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন, আমরা খুব শীঘ্রই ফিরব। শুরু হচ্ছে দ্বিতীয় ভৌতিক ঘটনা। ঘটনাটি আনুমানিক 30 বছর আগের ঘটনা। বিলকিস বেগমের একটি ছোট ছেলে ছিল, বয়স 4-5 হবে। তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল তারা একসাথে খেলা করলো। তারপরেও সে বাচ্চাটা সন্ধেবেলাও খেলতে চাইলো তার সাথে। সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলের পড়ার সময়। অপরিচিত ছেলেটা পড়ার সময় বিরক্ত করছিল, তাই সে বাধ্য হয়ে মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু ছেলেটি যেতে চাইছিল না কোনোভাবে। এই সময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাবার সময় ছেলেটি বাড়ির পিছন দিকে হেঁটে গেল। পিছনে ঘুরে কেমন এক অদ্ভুতভাবে হাসলো আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকলো। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটি হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনি আর বেশি মাথা ঘামালেন না, ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল, ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যের ঘটনার পর দিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়ল। কয়েকদিন কঠিন জ্বরে ভুগেছে ছেলেটা। অবশেষে সে মারা গেল। পুত্র শোকে বিহ্বলে কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো, হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা আর তার অদ্ভুত আচরণগুলোর কথা। এইভাবে একসময় মনে পড়ল মাটির দিকে ইশারা করার কথাটাও। ছেলেটি কি যেন ইশারা করছিল সেদিন। কি দেখাতে চাইছিল ছেলেটি? সেদিনের আগে অথবা পরে ছেলেটিকে আর কখনো কোথাও দেখা যায়নি। কে ছিল সে? কোথা থেকেই বা এসেছিল ছেলেটা? তার আসার সাথে এই মৃত্যুর কি কোনো যোগ আছে? কৌতূহলবশত তিনি বাড়ির পিছনের দিকে গেলেন। সে জায়গাটা দেখে তিনি একটু অবাক হয়ে গিয়েছিলেন। ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত, যা আগে কখনো ছিল না সেখানে। সে অজানা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনোদিন। হতে পারে সে অশরীরী কেউ। ছোট ঘটনা, কিন্তু ভাবানোর ঘটনা যে সত্যি ছেলেটা কে ছিল। একদিনের জন্যই আসলো, ছেলেটির সাথে এতদিন খেলা করলো এবং ছেলেটি জড়ভুগে মারাও গেল। ঘটনাটা খুব দুঃখজনক, কিন্তু ভাবানোরও। তো আপনারা জানাবেন আপনাদের আজকে দুটো ঘটনা কেমন লেগেছে।
আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ঘটনা নিয়ে আসার জন্য। পরের দিন আমরা রেল স্টেশন আপনারা যেগুলো পছন্দ করেন তার একটা সত্যপতি ঘটনার এপিসোড রেখেছি, আশা করছি আপনারা সবাই শুনবেন। আর আজকের ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে পরের শনিবার।